সিন্ধু নদের জল একদিকে যেমন জীবন, অন্যদিকে কিন্তু বিবাদেরও কারণ। তো আজ আমরা ঠিক এটাই দেখব যে কিভাবে দশকের পর দশক ধরে চলে আসা একটা চুক্তি এখন ভাঙনের মুখে, আর একটা নতুন বাঁধ কিভাবে ভারত পাকিস্তান সম্পর্কের পুরো গতিপথটাই হয়তো বদলে দিতে চলেছে। রক্ত আর জল একসাথে বইতে পারে না, কথাটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর এটা কিন্তু শুধু একটা রাজনৈতিক মন্তব্য নয়, এটা একটা সতর্কবার্তাও বটে। এই একটা কথাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। চলুন এই সূত্র ধরে আমরা এই অঞ্চলের জল রাজনীতির যে টেনশনটা বাড়ছে তার গভীরে যাই। ভাবুন একবার, প্রায় ৬০ বছরেরও বেশি সময় ধরে একটা চুক্তি দুটো চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে অন্তত জলের ব্যাপারে শান্ত রেখেছিল। কিন্তু এখন একটা নতুন বাঁধ সেই পুরো পরিস্থিতিটাই ভেঙে দিচ্ছে। আর এটা শুধু একটা নদীর গতিপথ বদলানোর গল্প নয়, এটা আসলে ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার গল্প। আসুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। তাহলে প্রথমেই আসা যাক মূল ঘটনায়। একটা নদীর প্রবাহ থেমে যাচ্ছে, আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে শাপুর কান্দি বাঁধ। হ্যাঁ, এই বাঁধটাই কিন্তু আজকের পুরো আলোচনার সূত্রপাত। একটা তারিখ বলছি, মনে রাখবেন, মার্চ ২০২৬। এই তারিখের মধ্যেই ভারত শাহপুর কান্দি বাঁধটা পুরোপুরি তৈরি করে ফেলবে বলে ঠিক করেছে। আর লক্ষ্য একটাই, রবি নদীর যে বাড়তি জলটা এতদিন ধরে পাকিস্তানে চলে যেত সেটাকে আটকে দেওয়া। বুঝতেই পারছেন, এটা কিন্তু শুধু একটা সাধারণ বাঁধ তৈরির প্রকল্প নয়, এটা একটা বড়সড় কৌশলগত পদক্ষেপ। আর এই বিষয়টা নিয়ে কোনো রাখঢাকও নেই। জম্মু ও কাশ্মীরের একজন মন্ত্রী তো সরাসরি বলেছেন, হ্যাঁ, পাকিস্তানে রবি নদীর অতিরিক্ত জল প্রবাহ বন্ধ করা হবে, এটা বন্ধ করতেই হবে। এই যে সরাসরি মন্তব্য, এটা থেকে কিন্তু পরিষ্কার হয়ে যায় যে এটা হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, বরং এটা ভারতের একটা বেশ ভেবেচিন্তে নেওয়া খুব দৃঢ় একটা পদক্ষেপ। কিন্তু প্রশ্ন হল, ভারত কি চাইলেই এভাবে জলের প্রবাহ বন্ধ করে দিতে পারে? এর পিছনে কিন্তু একটা লম্বা ইতিহাস আছে, একটা আন্তর্জাতিক চুক্তি আছে। চলুন সেই নদীর নিয়মাবলী মানে সিন্ধু জল চুক্তির বিষয়টা একটু ভালো করে জেনে নেওয়া যাক। স্ক্রিনে যেটা দেখছেন, এটাই সেই ঐতিহাসিক দলিলটা, ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তিটা সই হয়েছিল। আর গত ৬ দশক ধরে, মানে ৬০ বছর ধরে, এই একটা চুক্তি ভারত আর পাকিস্তানের মধ্যে জলের সম্পর্কটা নিয়ন্ত্রণ করে এসেছে। খুব সহজ করে বললে, সিন্ধু জলচুক্তিটা ঠিক করে দেয় যে সিন্ধু অববাহিকার যে ৬টা নদী আছে তার জলের ওপর কার কতটা অধিকার থাকবে। আর জানেন, এই চুক্তিটাকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সফল আর টেকসই জলবন্টন চুক্তিগুলোর একটা বলা হতো, অন্তত এতদিন পর্যন্ত তো বটেই। চুক্তিটার মূল ব্যাপারটা কিন্তু খুব সোজাসাপটা ছিল। পূর্ব দিকের ৩টে নদী, রবি, বিয়াস আর শতদ্রু, এগুলোর জলের ওপর পুরো অধিকার পেল ভারত। আর পশ্চিমের যে ৩টে নদী, সিন্ধু, ঝিলাম আর চেনাব, সেগুলোর জল গেল পাকিস্তানের ভাগে। এই যে সহজ ভাগাভাগি, এটাই কিন্তু কয়েক দশক ধরে দুদেশের মধ্যে সহযোগিতার মূল ভিত্তি ছিল। তাহলে প্রশ্ন আসেই, কি এমন হলো যে এত বছরের সহযোগিতার সম্পর্কটা হঠাৎ ভেঙে গেল? এর উত্তরটা লুকিয়ে আছে রক্ত এবং জলের জটিল রাজনীতিতে। এমন একটা ঘটনা যা ভারতের নীতিতে একেবারে আমূল পরিবর্তন নিয়ে আসে। এই টাইমলাইনটা একবার দেখুন। ১৯৬০ থেকে সবকিছু কিন্তু ঠিকঠাকই চলছিল, কিন্তু ২০২৫ সালের এপ্রিলে পহেলগামে একটা সন্ত্রাসী হামলা হয়, আর সবকিছু উলটপালট হয়ে যায়। ওই ঘটনার পর থেকেই ভারত চুক্তি নিয়ে তথ্য দেওয়া নেওয়া বন্ধ করে দেয়, আর জলের বিষয়ে নিজেদের অবস্থান অনেক বেশি কঠোর করে ফেলে। বলা যায়, সহযোগিতার যুগটা সেখানেই শেষ হয়ে যায়। আসলে ওই হামলাটা ভারতের নীতিতে একটা বড়সড় পরিবর্তন নিয়ে আসে। ভারত একটা স্পষ্ট বার্তা দিতে চেয়েছিল যে সীমান্ত পারে সন্ত্রাসবাদের একটা কৌশলগত পরিণতি ভোগ করতে হবে। আর জলের মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ও যে সেই পরিণতির বাইরে থাকবে না, সেটাই বুঝিয়ে দেওয়া হয়। ভারতের এই যে নতুন কঠোর নীতি, তারই একটা বাস্তব রূপ হল এই শাহপুর কান্দি বাঁধ। এটা এমন একটা প্রজেক্ট যার জন্য কয়েক দশক ধরে অপেক্ষা করা হচ্ছিল। চলুন এই বাঁধের পেছনের গল্পটা একটু জেনে নিই। এই বাঁধটার ইতিহাস কিন্তু বেশ লম্বা আর বেশ জটিল। ভাবুন, ১৯৭৯ সালে প্রথম পরিকল্পনা করা হয়, ১৯৮২ সালে ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়। কিন্তু তারপর দশকের পর দশক ধরে নিজেদের রাজ্যগুলোর মধ্যেই বিবাদের কারণে পুরো প্রজেক্টটা থমকে ছিল। অবশেষে ২০১৮ সালে গিয়ে সেই জট খোলে, আর এখন প্রায় ৪৫ বছর পর এই বাঁধটা শেষ হওয়ার পথে। আর এই বিশাল প্রজেক্টের পেছনে খরচও কিন্তু কম নয়, আনুমানিক প্রায় ৩,৩৯৪ কোটি টাকা। এই বিপুল পরিমাণ বিনিয়োগ থেকেই বোঝা যায় ভারতের কাছে এর কৌশলগত গুরুত্ব কতটা। কিন্তু এত টাকা বিনিয়োগ করার কারণটা কি? উত্তরটা দুটো শব্দে দেওয়া যায়: সেচ আর শক্তি।
বাঁধটা যখন চালু হবে তখন জম্মু ও কাশ্মীরের প্রায় ৩৭,০০০ হেক্টরেরও বেশি খরাপ্রবণ জমিতে জল পৌঁছাবে আর তার সাথে ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে। মানে ভারতের কৃষি আর শক্তি দুটো খাতেই এটা একটা বিশাল বড় সাফল্য। কিন্তু মুদ্রার তো সবসময় দুটো পিঠ থাকে, তাই না? ভারতের এই লাভের উল্টো দিকেই রয়েছে পাকিস্তানের জন্য একটা কঠিন বাস্তবতা, আর সেটা হলো ঘাটতির একটা গ্রীষ্মকাল। চলুন দেখি এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের উপর ঠিক কতটা গুরুত্ব প্রভাব পড়তে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই, এর ফলে পাকিস্তানের ওপর কী প্রভাব পড়বে। নদী প্রবাহের নিচের দিকে থাকা একটা দেশ হিসেবে পাকিস্তানের ভবিষ্যৎ তাহলে কোন দিকে যাচ্ছে? এই চার্টটা দেখলেই পাকিস্তানের দুর্বলতার জায়গাটা স্পষ্ট হয়ে যায়। দেশের প্রায় ৯০% চাষাবাদ সিন্ধু নদ সিস্টেমের ওপর নির্ভর করে। ভাবা যায়, কৃষি, যেটা দেশের জিডিপির প্রায় ১/৪, সেটাও পুরোপুরি এই জলের ওপরই টিকে আছে। এমনকি লাহোরের মতো বড় বড় শহরগুলোর জীবনও কিন্তু এই নদীর জলের ওপরই নির্ভরশীল। পাকিস্তানের একজন কৃষক নেতা বলছিলেন, জলই আমাদের জীবন, আমরা এটা নিয়ে আপোস করতে পারব না। জল নিয়ে কোনো রাজনীতি হওয়া উচিত না, এটা আমাদের জীবনরেখা। এই কথাগুলো শুনলে বোঝা যায় ওখানকার সাধারণ মানুষের উদ্বেগ আর অসহায়তা ঠিক কতটা গভীর। তাদের কাছে এটা কোনো রাজনীতি নয়, এটা তাদের বেঁচে থাকার লড়াই। বিশেষজ্ঞরা তো এমনও সতর্ক করছেন যে উজানের জলের প্রবাহ যদি কমে যায় তাহলে লাহোরের মতো শহরে কেপটাউন স্টাইলের সংকট তৈরি হতে পারে। মানে শহরটা পুরোপুরি জলশূন্য হয়ে যেতে পারে। এটা যে কি ভয়াবহ একটা সম্ভাবনা তা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর অন্যদিকে ভারতের জন্য এটা একটা বহুদিনের অপেক্ষার পর স্বপ্নপূরণ হওয়ার মতো ঘটনা। ওখানকার একজন স্থানীয় প্রতিনিধি যেমনটা বলছিলেন, এটি তৈরি হয়ে গেলে জল আর পাকিস্তানে যাবে না, বরং আমাদের কাঠুয়ার বিশাল এলাকায় সেচের কাজে লাগবে। অর্থাৎ যেটা পাকিস্তানের জন্য সংকট, সেটাই ভারতের জন্য উন্নয়ন। সুতরাং সব মিলিয়ে বলা যায় এই বাঁধটা একটা টার্নিং পয়েন্ট। এটা কয়েক দশকের সহযোগিতার যুগের অবসান ঘটিয়ে একটা কৌশলগত সম্পদ নিয়ে প্রতিযোগিতার যুগ শুরু করছে। জল এখন আর বন্ধুত্বের সেতু থাকছে না, বরং হয়ে উঠছে সংঘাতের একটা সম্ভাব্য কারণ। পুরো পরিস্থিতিটা আমাদের একটা বেশ বড়সড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। এই যে বিশ্বজুড়ে জলবায়ু সংকট বাড়ছে, ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, এই অবস্থায় জলই কি তাহলে নতুন তেল হতে চলেছে? জলকে কেন্দ্র করেই কি আগামী দিনের সংঘাতগুলো হবে? প্রশ্নটা ভাবার, কারণ ভবিষ্যৎ হয়তো আমাদের দরজায় কড়া নাড়ছে।